সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের অনুরোধে আমি 68 নাম্বার ক্লাস অর্থাৎ জিওমেট্রিক আইসোমারিজমের এই ক্লাসটি আবার তোমাদের পাঠদানের সুবিধার্থে আবার প্রকাশ করলাম। তো তোমরা একটু গুরুত্ব সহকারে দেখবে। দেখো, প্রথম এটি মূলত জ্যামিতিক সমানতার উপরে ক্লাসটি। প্রথমেই বলি, এই পাঠ শেষে তোমরা জ্যামিতিক সমানতার সংজ্ঞা জানবে, জ্যামিতিক সমানতার সত্য এবং জ্যামিতিক সমানতার উদাহরণ সহ প্রয়োগ দেখাতে পারবে। এক্ষেত্রে বলে দিচ্ছি আমি, জ্যামিতিক সমানতার প্রয়োগ খুব সুন্দর এবং এই সংক্রান্ত একটা সৃজনশীল প্রশ্ন হয়েছে, তোমরা দেখেছো, এবং এই ধরনের প্রশ্ন আগামীতে হতে পারে। তো যাই হোক, প্রথম দেখো, জ্যামিতিক সমানতার সংজ্ঞা হচ্ছে, দেখো খুব সুন্দর করে আমি সংজ্ঞা লিখে দিয়েছি, যেসব জৈব যৌগের কার্বন কার্বন দ্বিবন্ধনের অক্ষ বরাবর মুক্ত আবর্তন সম্ভব না হওয়ায় ভিন্ন কনফিগারেশন যুক্ত দুই ধরনের যৌগ অণু সৃষ্টি হয়, তাদেরকে বলা হবে জ্যামিতিক সমাণু, এবং যৌগের এরূপ ধর্মকে জ্যামিতিক সমানতা। মনে রাখবে, সমানতা একটা ধর্ম। তাহলে আবার একটু বলি, যেসব জৈব যৌগের কার্বন কার্বন দ্বিবন্ধনের অক্ষ বরাবর মুক্ত আবর্তন সম্ভব না হওয়ায় ভিন্ন কনফিগারেশন যুক্ত দুই ধরনের যৌগ অণু সৃষ্টি হয়, তাদেরকে জ্যামিতিক সমান এবং যৌগের এরূপ ধর্মকে বলা হয় জ্যামিতিক সমানুতা। এবার প্রথমেই দেখো, আমরা প্রথম পড়ব এখানে। এই দেখো, জ্যামিতিক সমানতার শর্ত। কারা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে? দেখো, জ্যামিতিক সমানতার শর্ত হচ্ছে, এখানে একটা যৌগ দেওয়া আছে। দেখো, আসলে এটা সাধারণত ABCC, আসলে এটা হচ্ছে একটা প্রতিস্থাপিত অ্যালকিন, যেখানে দ্বিবন্ধন যুক্ত কার্বনের সাথে, অর্থাৎ বাম দিকে যে ধরনের পরমাণুমূলক থাকবে, ডান দিকেও সে একই ধরনের পরমাণুমূলক থাকবে। আবার এটাও প্রকৃতপক্ষে প্রতিস্থাপিত অ্যালকিন, তবে কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত, মানে দ্বিবন্ধনের সাথে যে বাম দিকে যে দুটি পরমাণুমূলক যুক্ত থাকবে, ডান দিকে যে পরমাণুমূলক যুক্ত থাকবে, সেই দুটা ভিন্ন। অর্থাৎ ABC CC অথবা ABC CCXY সংকেতযুক্ত প্রতিস্থাপিত অ্যালকিন সমূহ আছে, এখানে বলিয়ে দিয়েছে। প্রতিস্থাপিত অ্যালকিন সমূহ জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। আরেকটা বিষয় হচ্ছে, চাকরিক জৈব যৌগ সমূহ জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। আর সাথে আরেকটি কথা আমি বলে দিই, একেবারে সবার পূর্বে 1 নম্বরে তুমি এই কথাটা বলতে পারো, দ্বিবন্ধন যুক্ত কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত যৌগে যদি কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত যৌগে যদি এই অক্ষ বরাবর মুক্ত আবর্তন সম্ভব না হয়, তাহলে এরা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। এটা 1 নম্বরে দিতে পারো। 2 নম্বরে 1 নম্বর যেটা দিয়েছি এটা 2 নম্বর, 2 নম্বর যেটা দিয়েছি এটা 3 নম্বর লিখতে পারো, কোনো সমস্যা নেই। দেখো, উদাহরণস্বরূপ আমরা একটা এক্সাম্পল দিয়েছি এখানে। দেখো, বিউটুইনের দুটি জ্যামিতিক সমাণু সম্ভব। কিভাবে? তোমরা প্রথম পরীক্ষায় এটা এভাবেও দিতে পারে। একটু বলি, দেখো সংখ্যাটা এভাবে একটু লিখে দেখাই, যেমন CH3 এইরকম একটা যৌগ তোমাদের দিয়ে বলতে পারে এই যৌগটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে ব্যাখ্যা করো। যৌগটি আসলে বিউটুইন বা 2-বিউটিন। এটিকে আমরা দুভাবে দেখাতে পারি। দেখো, একটা হচ্ছে, লেখার নিয়ম হচ্ছে, প্রথম কার্বন কার্বন দ্বিবন্ধন দেখিয়ে তার, দেখো এভাবে কার্বন কার্বন দ্বিবন্ধন দেখিয়ে
মানে মিথাইল মূলক দুটি উপরে দেখালাম, মানে একই দিকে দেখালে মিথাইল মূলক, আর এদিকে একই দিকে হাইড্রোজেন পরমাণু দুটি, এই যে, অর্থাৎ যদি বাল্কি মূলক মানে ভারী মূলক দুটি একই দিকে থাকে তখন হবে সিস কনফিগারেশন। অর্থাৎ এই জন্য এটাকে বলা হয় সিস বিউটিন 2। আর যদি অ্যালকাইল মূলক দুটি অপোজিটে থাকে, এটাকে সিএস3 যেদিকে, আর একটা সিএস2 হলো অপোজিটে। এই যে, অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধনের উপরের দিকে সিএস3 আর একটা নিচের দিকে সিএস3, মানে অপোজিট বলি এটাকে। এরকম অপোজিট দিকে থাকলে তাহলে আমরা তাকে বলবো ট্রান্স কনফিগারেশন। এখানে ট্রান্স বিউট টুইন। তাহলে আমরা সিস বিউটিন এবং ট্রান্স বিউটিন চিনবো। মনে রাখবে এখানে কোনো কোনো সময় দেখবা যে এমন একটা সিচুয়েশন হলো তুমি সিস ট্রান্স চিনতে ভুল করছো। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে এরকম হতে পারে, মনে করো এমন ভাবে অ্যালকাইল মূলক দুটি দেখালো, দেখা গেল যে তোমার এরকম দুইটি অ্যালকাইল মূলক আছে, মনে করো যেখানে এইচ আছে সেখানে মনে করে হাইড্রোজেনের পরিবর্তে যদি প্রোপাইল মূলক থাকতো বা ইথাইল মূলক থাকতো, তখন এই মিথাইল মূলক এবং ইথাইল মূলক দুটির মানে দুইটি বাল্কি মূলক হতো। কারণ এখানে মিথাইল মূলক এর তুলনায় ইথাইল মূলক অনেক ভারী, সেজন্য দুইটা এখন মিথাইল মূলক এবং ইথাইল মূলক যদি উপরে থাকতো তখন সে দুটি কি হতো, তখন সে দুটি এইটার চেয়ে মানে বর্তমানে যেটা দেওয়া হলো তার চেয়ে ভারী হতো, তখন গঠনটা হতো সিস বিউট টুইন। তোমরা একটু খেয়াল করবে এখানে সেরকম হতে পারে। তো আমরা পরবর্তী যদি এক্সাম্পল আরো যদি একটু দেখানো যায় সেক্ষেত্রে দেখবো। একটা এই এক্সাম্পলটা বইতে আছে অবশ্য। বিউট টুইনের দুটি জ্যামিতিক সমাণু সম্ভব, একটা হচ্ছে সিস টু বিউটিন আর একটা হচ্ছে ট্রান্স টু বিউটিন। যেভাবে দেখালাম তোমরা একটু লিখে নেবে। এরপর দেখো, এবার আরেকটু উদাহরণ হচ্ছে, দেখো এটা হচ্ছে চাকরিক যৌগ। এখানে এটা কি হলো, 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেনের দুটি জ্যামিতিক সমাণু সম্ভব। এটা কিভাবে দেখো, একটি হচ্ছে তোমার এইভাবে দেখো, একটি এটা সাইক্লোপ্রোপেন হলে দেখো এখানে একটা মিথাইল মূলক, অর্থাৎ এখানে একটা মিথাইল মূলক, সেটা এখানে একটু ভুল হলো, এখানে 1 নাম্বার হলো, এটা 2 নাম্বার, বা এখানে 1 হলো 2, তোমার ইচ্ছে, এটা কোনো সমস্যা নেই। হ্যাঁ, 1 2 3 ভাবে যাবে আর কি। তো এখানে দেখো 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন, এই দেখো এই মিথাইল মূলক, এখানে যে মিথাইল মূলকটা দেখছো, এই মিথাইল মূলক যেদিকে, এখানে মিথাইল মূলকটাও একই দিকে, সেই জন্য মিথাইল মূলক দুটো একই দিকে হওয়ায় এটা হবে সিস কনফিগারেশন, সিস 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। এবার দেখো এখানে দেখো, এখানে 1 নম্বরে যে মিথাইল মূলকটি, দেখো 1 নম্বরে এই মিথাইল মূলকটি যেদিকে আছে, 2 নম্বরে মিথাইল মূলক ঠিক তার অপোজিটে আছে। দেখো এই জন্য এটা মিথাইল মূলক দুটি পরস্পর অপোজিটে থাকার কারণে এটা হচ্ছে ট্রান্স কনফিগারেশন। এই জন্য এই যৌগ বলবো আমরা ট্রান্স 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। এবার আমি তোমাদের বলি, তোমরা ডক্টর সরোজকান্তি সিংহদের বইয়ে জ্যামিতিক সমানতা এবং আলোক সমানতা একসাথে কতগুলো যৌগ দিয়ে দেখবা, ওখানে মানে কোন যৌগটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে বা আলোক সমানতা প্রদর্শন করে এটা ব্যাখ্যা দিতে দিয়েছে। ওখানে কয়েকটা প্র্যাকটিস করলে এগুলো তোমরা ইজিলি পারবে। তবে আগে জিনিসটা তোমার সুন্দর করে সংকেত লিখতে হবে, সংকেতটা দেয়া থাকবে কিন্তু গাঠনিক আকারে দেখাতে হবে, তারপর তুমি অবশ্যই পারবে। এরপর দেখো আমাদের যেটা পড়তে হবে, জ্যামিতিক সমানতার কয়েকটি ধর্ম থাকে। দেখো ট্রান্স সমাণুর প্রতিসমতার কারণে খুব নিকটে আকৃষ্ট থাকে, এর সুস্থিতি অপেক্ষাকৃত বেশি। একটি কথা মনে রাখবে, ট্রান্স সমাণু কখন হয়, মানে একই ধরনের বা বাল্কি মূলক দুটি যখন পরস্পরের অপোজিটে থাকে, সেজন্য আমরা বলি এটাকে মানে ট্রান্স সমাণুর ক্ষেত্রে যৌগের ভারসাম্যতা বজায় থাকে। ভারসাম্যতা বজায় থাকলে যৌগটা সুস্থিত হয়। এই জন্য আমরা ট্রান্স সমাণুর প্রতিসমতার কারণে খুব নিকটে থাকে এবং এর সুস্থিতি অপেক্ষাকৃত বেশি। তাই ট্রান্স সমাণুর গলনাঙ্ক সিস সমাণুর চেয়ে বেশি। অর্থাৎ ভারসাম্যতা থাকা মানে এখানে খুব শক্তভাবে এই মানে ট্রান্স অবস্থানে এই বন্ধনগুলো খুব শক্তভাবে যুক্ত আছে, তাই ট্রান্স সমাণু যৌগটি গলাতে বেশি তাপমাত্রার প্রয়োজন হয়, বেশি তাপমাত্রার প্রয়োজন হয়, সেই জন্য ট্রান্স সমাণুতার গলনাঙ্ক সিস সমাণু অপেক্ষা বেশি। কথাটি আমরা
এইভাবে স্মরণ রাখবে। মোট কথা হলো ট্রান্সফর্মারতে বাল্কি মূলক মানে ভারী মূলক গুলো অপোজিটে থাকায় ট্রান্সফর্মারের সুস্থিতি বেশি, এবং ট্রান্সফর্মারের প্রতিসমতার কারণে পরমাণুগুলো খুব নিকটে আকৃষ্ট থাকে, তাই ট্রান্সফর্মারের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সিস্টেমার চেয়ে বেশি। এই দুই লাইন থেকে তোমার তার ব্যাখ্যা দিতে হবে। এরপরে দেখো সিস সমানুর 2 নম্বরে দেখো সিস সমানুর সুস্থিতি, এই সিস সমানুর সুস্থিতি কম, যেটা আমরা আগেই দেখেছি, কিন্তু অভ্যন্তরীণ শক্তি বেশি, তাই সিস সমানুর দহন তাপ বেশি। দেখো সিস সমানুর সুস্থিতি কম, তাই দহন তাপ বেশি, অর্থাৎ এটাকে উত্তপ্ত করলে কি করে, পোড়ালে, সোজা কথাই বলে দিই, এই যে ওকে পোড়ালে কি হবে, বেশি তাপ শক্তি সৃষ্টি হবে, এটা দহন তাপ। অর্থাৎ শিষ্যমানুর সুস্থিতি কম, তাই শিষ্যমানুর দহন তাপ বেশি হবে। দহন তাপ বেশি মানে এটাকে পোড়ালে, মানে আগুনে পোড়ালে, সোজা কথায়, যেমন আমরা মিথেনকে পোড়াই, ইথেনকে পোড়ালে এখানে ওই দেখবে তোমার ইথেন অপেক্ষা মিথেনে তোমার মিথেনের দহন তাপ বেশি। সেটার একটা কারণ আছে, এটা পরে জানবে এক সময়। আর এখানে আজকে যেটা বলছি, শিষ্যমানুর সুস্থিতি, ট্রান্সফর্মানোর শিষ্যমানুর সুস্থিতি কম, তাই শিষ্যমানুর দহন তাপ বেশি। এবার আরেকটা জিনিস দেখো, ট্রান্সফর্মার চেয়ে শিষ্যমানুর দেখো দ্রাব্যতা প্রতিসরাঙ্ক বেশি। তাহলে আমরা কি বুঝলাম বলতো, আসলে ট্রান্সফর্মারের শুধু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, এ কথাটি মনে রাখবে। আর যেমন ধরো এই অভ্যন্তরীণ এই শিষ্যমানুর সুস্থিতি কম, এটা আমরা জানি, কিন্তু তার দহন তাপ বেশি, তারপর তার দ্রাব্যতা বেশি, প্রতিসরাঙ্ক বেশি। আসলে শিষ্যমানের দ্রাব্যতা, প্রতিসরাঙ্ক, তারপর হচ্ছে এদিকে দহন তাপ, এগুলো বেশি, শুধু সুস্থিতি কম। আর এই এটা শিষ্যমানুর, কিন্তু ট্রান্সফর্মার কি, ট্রান্সফর্মারের সুস্থিতি বেশি, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। তো যাই হোক, একটু উদাহরণের সাথে তার ব্যাখ্যা দেওয়া হলো। এই দেখো ব্যাখ্যাটি দেখো, এখানে দেখো, এখানে সিস বিউটিন ডাইইক অ্যাসিড, এটাকে ম্যালিক অ্যাসিডও বলা হয়। এখানে দেখো সি দিয়ে অ্যাসিড মূলক দুটি একই দিকে, দেখো সি, এই অ্যাসিড মূলক দুটি সিস কনফিগারেশনে অ্যাসিড মূলক দুটি একই দিকে হওয়ায় এই অ্যাসিডটির নাম হচ্ছে ম্যালেইক অ্যাসিড। এটা কিন্তু ইউপ্যাক নাম, এটা ট্রিভিয়াল নাম। ইউপ্যাক নাম হবে এটা সিস বিউটিন ডাইইক অ্যাসিড, এটা হচ্ছে ইউপ্যাক নাম। এবার সি মূলক দুটি অপোজিটে দেখায়, সি দেখো, এই মূলক দুটি অপোজিটে থাকার কারণে এটা বলে ট্রান্স কনফিগারেশন। আর এই সিস বিউটিন ডাইইক অ্যাসিড, সরি, এটা তো ট্রান্স হবে, এটা ট্রান্স হবে, এটা একটু শুদ্ধ করে লিখে নাও তোমরা, ট্রান্স হবে। হ্যাঁ, ট্রান্স বিউটিন ডাইইক অ্যাসিড, এটাকে বলা হবে ফিউমারিক অ্যাসিড। এখন খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এই দুটি যৌগের মধ্যে দেখো অ্যাসিড মূলক দুটি সিস বিউটিন ডাইইক অ্যাসিডে একই দিকে, কিন্তু ট্রান্স বিউটিন ডাইইক অ্যাসিডে অপোজিট দিকে হওয়ার কারণে দেখো সিস বিউটিন ডাইইক অ্যাসিডকে উত্তপ্ত করলে অ্যানহাইড্রেট গঠন করতে পারবে, কিন্তু ট্রান্স বিউটিন ডাইইক অ্যাসিডে অ্যাসিড মূলক দুটি পরস্পর অপোজিটে হওয়ায় এখান থেকে মানে এই যৌগ উত্তপ্ত করলে এটা অ্যানহাইড্রেট গ্রহণ করতে পারবে না, অর্থাৎ এখান থেকে এখনো পানি অপসারিত হওয়ার সুযোগ নেই। তাহলে আমরা একটু দেখাই নিম্নি, ম্যালিক অ্যাসিডকে উত্তপ্ত করলে দেখো, এটা ম্যালিক অ্যাসিড মানে যেটা সিস কনফিগারেশন ছিল, এই ম্যালিক অ্যাসিডকে উত্তপ্ত করলে অ্যানহাইড্রেট গঠন করে, কিন্তু ফিউমারিক অ্যাসিডকে উত্তপ্ত করলে অ্যানহাইড্রেট গঠন করে না। কারণ কি, এইটাই কারণ বলতে হবে, ম্যালিক অ্যাসিড হলো সিস, মানে ম্যালিক অ্যাসিডের গঠন দেখাবে, দেখিয়ে বলবে যে ম্যালিক অ্যাসিড হচ্ছে, মানে ম্যালিক অ্যাসিডের গঠন হচ্ছে সিস কনফিগারেশন, বা ম্যালিক অ্যাসিড মানে এটার কনফিগারেশন হচ্ছে সিস, সেই জন্য অ্যাসিড মূলক দুটি একই দিকে। আর এক্ষেত্রে সিস বিউটিন ডাইইক অ্যাসিড অর্থাৎ ম্যালিক অ্যাসিডে অ্যাসিড মূলক দুটি একই দিকে হওয়ার কারণে
উত্তপ্ত করলে তা হতে এখনো পানি অপসারিত হয়ে অ্যানহাইড্রেট গঠন করে। দেখো আমরা দেখিয়েছি, এগুলো একটু গাঠনিক আকারে দেখাতে হবে। এটা ডাবল বন্ড, কিন্তু তোমরা ভুল করলে চলবে না। COOH COOH, এটা ডাবল বন্ড, এটা ডাবল বন্ড। এই জায়গায় ভুল করলে কোনো মার্কসই নেই, এগুলো ডাবল বন্ড কিন্তু। এটা ডাবল বন্ড, এই তো এখানে যাই হোক, এখানেও এগুলো ডাবল বন্ড। এবার এখান থেকে দেখো এই দুটি OH আর দুটি OH এর মধ্যে এই একটা ইস একটা ও থাকবে, এই এভাবে দুইটা ইস এবং একটা OH, একটা ও মিলে এখনো পানি অপসারিত হবে, আর একটা অক্সিজেন থেকে যাবে। এই যে অক্সিজেনটা থেকে গেল, এই অক্সিজেন থেকে গেলে এভাবে অ্যানহাইড্রেট গঠন করা হয়। এই জন্য এটার নাম হবে ম্যালিক অ্যানহাইড্রেট। মানে ম্যালিক অ্যাসিড হতে 160°C তাপমাত্রায় কোনো পানি অপসারিত হয়ে ম্যালিক অ্যানহাইড্রেট গঠিত হয়। এটা সম্ভব হয়েছে কি জন্য? এটা সিস কনফিগারেশন, মানে এটা সিস গঠন বিধায়। বললো যে ম্যালিক অ্যাসিড হলো সিস গঠন, বা তার কনফিগারেশন হচ্ছে যে, এই কনফিগারেশন হচ্ছে সিস কনফিগারেশন। তাই ম্যালিক অ্যাসিডের অণু হতে, মানে ম্যালিক অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিড মূলক দুটি একই দিকে হওয়ায় তা হতে এখনো পানি অপসারিত হয়ে অ্যানহাইড্রেট গ্রহণ করা সম্ভব হয়। কিন্তু ট্রান্সবিউটিন ডাইউরিক অ্যাসিডের, মানে ফিউমালিক অ্যাসিড হচ্ছে ট্রান্স গঠন। এখানে একটা ট্রান্স গঠন হওয়ায় অ্যাসিড মূলক দুটি অপোজিটে পরস্পর বিপরীত দিকে থাকে, তাই এখান থেকে কোনো পানির অণু অপসারণ করা সম্ভব নয়। এই জন্য ফিউমালিক অ্যাসিড অ্যানহাইড্রেট গঠন করে না। এটা একটু উচ্চতর দক্ষতার প্রশ্ন, আমি বিগত পরীক্ষায় তোমাদের দিয়েছিলাম। আচ্ছা, আশা করছি তোমরা ভালো উত্তর দিয়েছ। আমি পরবর্তী দেখাবো। যাই হোক, তোমাদের আশা করছি আজকে একটু শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ক্লাসটা তোমরা ভালো করে দেখবে আশা করছি।